প্রথম জয় আর গ্রুপ চ্যাম্পিয়নের মিশন নিয়ে সকালে হাইতির বিপক্ষে মাঠে নামছে হেভিওয়েট ব্রাজিল। এই ম্যাচেও খেলবেন না নেইমার। প্রিয় দলের শুভকামনায় ভক্তদের মিছিল। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, অনিশ্চয়তায় সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। অন্তর্বর্তী সমঝোতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষক। গণতন্ত্র হত্যাকারীদের সাথে সহাবস্থানের সুযোগ নেই মন্তব্য রিজভীর। প্রশাসনে নিজস্ব লোক বসে একদলীয় শাসন কায়েম করছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। হত্যাকারীর কথা বলার অধিকার নেই। কত যে তারা খুন জখম করেছে তার কোনো ইয়াত্তা নাই। সুতরাং এই শক্তির মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। পুরান ঢাকায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার 4। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আবারও বদলাচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি। জেলায় নীল আর মেট্রোপলিটনে ফিরছে জলপাই শার্ট, সবার জন্য খাকি ট্রাউজার। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে সকালে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমক দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায় শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে রিয়াল মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পান। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের। তলানিতে হাইতি, র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয় বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। প্রিয় দল আর খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে কয়েক জেলায় মিছিল করেছেন ব্রাজিলের ভক্ত সমর্থকরা। ফেনীতে ব্রাজিল সমর্থকরা পতাকা র্যালি বের করেছে। শুক্রবার বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। তাদের প্রত্যাশা হাইতিকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে নাম লেখাবে সেলেসাওরা, সুগম করবে হেক্সা মিশনের পথ। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের ম্যাচকে ঘিরে লক্ষ্মীপুরে সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্রাজিল সমর্থক পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা। পৌর মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের ৭১ সড়ক থেকে শুরু করে উপশহর, হাতিরবাগান মাঠ সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে ১০০০ ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarBD.com। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি, যাতে ইরানের সহায়তায় মধ্যস্থতা করেছে কাতার ও যুক্তরাষ্ট্র। লেবাননে হামলা বন্ধের দাবি জানিয়ে আসছিল ইরান। তাদের অনড় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি বানচাল হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় অবশেষে সংঘাতময় পরিস্থিতি থেকে সরে আসতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগেও লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ, যাতে প্রাণ গেছে অন্তত ২৪ জনের, গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৩৯ লেবানিজ। যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতাকে ইরানের বিজয়ে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। এক সাক্ষাৎকারে এতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করেন গোষ্ঠীটির সিনিয়র আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ। এই সমঝোতা স্মারকটি ইরানের জন্য প্রকৃত বিজয়। যারা বাস্তবতা অস্বীকার করছে তারা ন্যায্যতা ও সততার দৃষ্টিতে এটি পর্যালোচনা করছে না। এমনকি ইসরায়েলের মধ্যেও এই সমঝোতা স্মারক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এতে সব পক্ষকে, বিশেষ করে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। চূড়ান্ত চুক্তি সইয়ের আগে অনিশ্চয়তায় পড়ল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। জেনেভায় পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসের পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত ৩ মাসে ইসরায়েলকে রক্ষা করা ২/৩ অস্ত্রই আমেরিকানদের হাতে তৈরি এবং মার্কিন নাগরিকদের করের টাকায় তৈরি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার স্মারক স্বাক্ষর বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ২ মাস দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে, তবে এতে সাময়িক স্বস্তি আসবে, এটি স্থায়ী সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তি না হলে বিরূপ প্রভাব মোকাবেলার জন্য সরকারকে দূরদৃষ্টি হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এখন যেহেতু এই স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে এবং বলছে যেখান থেকে যা কাছে সবগুলা বেরিয়ে যেতে পারে, এটা হলে ট্রেডটা আবার স্মুথ হয়ে যাবে। ইতিবাচক খবর যদি হয় ৬০ দিন পরে, তাহলে তেলের দাম আরও কমে যাবে। আর যদি আপনার আগামী ৬০ দিন যদি কোনো কিছুই আমরা না টের পাই, তাও কিন্তু এই মার্কেটটা, তেলের মার্কেটটা উঠবে না। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশনে তিনি বলেন, সকলের কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। বিগত ফ্যাসিস্ট সরকার প্রসঙ্গে বলেন, ডিএনএর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না। রিজভী বলেন, ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। সকলেরই কথা বলার অধিকার আছে, কিন্তু হত্যাকারীর কথা বলার অধিকার নেই। কত যে তারা খুন জখম করেছে তার কোনো ইয়াত্তা নাই। তো সুতরাং এই শক্তির পুনরুত্থান যাতে না হয়, সেই কারণে আমাদেরকে সমূলে, মানে তাদের যে সাংস্কৃতিক যে শিকড়, সেই শিকড় সহ আমাদেরকে তুলতে হবে।
দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময় বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। সম্মেলনে জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর জখম ওই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় তাকে। চোয়াল, পিঠ ও হাতে গভীর ক্ষত নিয়ে বেশ কিছু সময় নিজ বাসার সামনে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে দৌড়িয়েছি, আয়াদি যে নেতা হেনক করিয়া দিচ্ছে, একটা লোকে কেউ তারা ধরে না, তার বাসার সামনে, তার গেটের সামনে কেউ ধরে না। পরে আমি ও আর আমার এই যে আরেক বড় ভাই আছে, এই আমরা তিনজনে ধরাধরি করে উঠলাম। ওরা চামুরা দিয়ে এমন হরন দিচ্ছে, হরন দিয়া শুধু চামুরে আর মনে করেন হুন্ডা টেনে গেছে। আহত নুরুল ইসলাম 33 নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। একটা মর্মান্তিক আক্রমণের শিকার হয়েছে, উনি এখন হাসপাতালে আছেন। ঘটনার কিছুক্ষণ পরেই মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে ঢাকা 13 আসনের সংসদ সদস্যের সাথে পূর্ব নির্ধারিত টাউন হল সভায় উঠে আসে বিষয়টি। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধের আহ্বান জানান স্থানীয় এমপি। 1860 সালের পিনাল কোডের অধীনে সেলফ ডিফেন্স আমাদের আছে, যে যদি আর কোনো উপায় না থাকে, অন্য কারো কাছে সহযোগিতা চাওয়ার মতো আপনি অবস্থায় না থাকেন, তখন আপনি নিজের প্রতিরক্ষা যা কিছু প্রয়োজন করতে পারেন। তবে আমরা এই জায়গায় যাইতে চাই না, আমরা এমন জায়গায় যাইতে চাই না যেখানে সবাই আইন নিজের হাতে তুলে নিতে। মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার কথা জানালেও দিন দিন বাড়ছে অপরাধ। এসব আতঙ্কের কথা সভায় তুলে ধরেন বাসিন্দারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র আর মাদকের গডফাদার হিসেবে পরিচিত অটো সজল। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া দীর্ঘদিন ধরে সক্রিয় তার নেতৃত্বে অপরাধ চক্রটি। উদ্ধার হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্রগুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি অত্যাধুনিক টরাস পিস্তল, 77 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, গত 2 মার্চ ওয়ারিতে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অটো সজল, বাপ্পি, হানিফ ও শামসুন নাহারকে। 164 ধারা মোতাবেক পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় এরই মধ্যে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব, তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এ বিষয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। ধন্যবাদ আপনাদেরকে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী আগের আয়রন রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হালকা অলিভ বা জলপাই রঙের। তবে সব পুলিশের ট্রাউজার বা প্যান্টের রং হবে খাকি। এছাড়াও প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ বা জলপাই রঙের ব্লাউজ পরিধান করবেন। সে সঙ্গে হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হবে। সাইবার সুরক্ষা আইনসহ একাধিক মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক কামাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, গত 4 মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতির বিতর্কের প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে 11 জন পত্রিকাটির ফেসবুক ক্রাইম পেজে বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস শিরোনাম সহ বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়। এসব সংবাদ প্রকাশের ঘটনায় গত 17 জুন বগুড়া সদর থানায় পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সীমান্ত হত্যার বিচার, সীমান্ত এলাকায় চোরাকারবারি বন্ধ সহ 11 দফা দাবি নিয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। শুক্রবার সন্ধ্যায় মহাখালী রাবা কনভেনশন হল থেকে বের হওয়া মিছিলটি গুলশান 1 গোল চত্বরে আটকে দেয় পুলিশ। এ সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকে। এ সময় নেতাকর্মীরা সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি দাবি জানান। ভারতের সাথে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিলেরও দাবি জানান তারা। নাটোরে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার গাওপাড়া চালান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাহুল রাহাত ও তার স্ত্রী লিজা খাতুন। পুলিশ জানায়, দুপুরে খাবার খেয়ে নিজেদের ঘরেই ছিলেন তারা। বিকেলে পরিবারের লোকজন ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, মাসখানেক আগে তারা ভালোবেসে বিয়ে করেন। রাজশাহী সিটি কলেজের ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধে জেরে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে রাজশাহী সিটি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ সহ বিক্ষোভ করে একাংশের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলেন, কমিটিতে টিকটকার, চাঁদাবাজ, মাদক সেবনকারীদের জায়গা দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় আন্দোলনকারীরা সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাবার কেনাকে কেন্দ্র করে রাজশাহীতে একই মালিকের দুটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:15 দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে রেস্তোরাঁ দুটি ভাঙচুর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা টিফিন হোটেলে খাবার কিনতে আসেন স্থানীয় রমজান নামের এক ব্যক্তি। খাবার দিতে দেরি হয় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র হাতে দলবল নিয়ে হামলা চালায় রমজান। এ সময় 4টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মতিহার থানার এক কনস্টেবল আহত হন। রাজধানীর প্লে পেন স্কুলে ও এবং এ লেভেল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন প্লে পেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী। এতে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান এবং প্রিন্সিপাল শারাবন তাহুরা। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, অধ্যাবসায় ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।